নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। আজকের গন্তব্য কলকাতার খুব কাছে, প্রায় গায়েই বলা যায়। আজ যাচ্ছি হুগলি জেলার প্রবেশদ্বার উত্তরপাড়া। ইতিহাস, আভিজাত্য, শিক্ষা, সংস্কৃতি এবং প্রকৃতি যেখানে জড়িয়ে আছে পরতে পরতে। তাই তো চলে এসেছি দমদম স্টেশনে। এখান থেকে ধরব ডানকুনি লোকাল। উঠে পড়েছি ডানকুনি লোকালে, নামব বালিঘাটে। কেন বলছি পরে। তার আগে যেতে যেতে একটু উত্তরপাড়া সম্পর্কে জানিয়ে দিই আপনাদের। 1704 সাল নাগাদ বিখ্যাত সাবর্ণ চৌধুরী বংশের জমিদার রত্নেশ্বর রায়চৌধুরী 24 পরগনা জেলার বারাকপুরের কাছে তার পৈতৃক গ্রাম ছেড়ে হুগলি নদীর তীরে বালি গ্রামের উত্তর অংশে চলে আসেন, যা ছিল সেই সময় শেওড়াফুলি জমিদারির অংশ। সেই সময় এই এলাকা ছিল জলাভূমি, যেখানে কোনো ভালো মানব বসতি ছিল না। সেখানে কেবল পাটনি, মালজাতের জেলেরা এবং কিছু মুসলিম বাস করতেন। রত্নেশ্বর তার পৈতৃক সম্পত্তি বিনিময় করেন এবং তার পরিবার এবং অনুসারীদের সঙ্গে সেখানে চলে আসেন। এই এলাকা চকবালির উত্তর অংশ বলেই হয়তো এর নাম উত্তরপাড়া হয়ে যায়। স্থানীয় মানুষ অবশ্য তখন একে ওতরপাড়া বলেও ডাকতেন। কৌলিন্য প্রথার বাধ্যবাধকতায় রত্নেশ্বর অন্যান্য ব্রাহ্মণ পরিবারকে এখানে নিয়ে আসেন। ধীরে ধীরে দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, রামতনু চট্টোপাধ্যায়, রামনিধি চট্টোপাধ্যায়, নন্দলাল মুখোপাধ্যায় প্রমুখ অনেক ব্রাহ্মণ পরিবার রত্নেশ্বর রায়চৌধুরীর বংশধরদের সঙ্গে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে উত্তরপাড়ায় বসবাস শুরু করেন। পরবর্তীতে এই পরিবারগুলির অনেকেই উত্তরপাড়ার বৌদ্ধিক এবং আধ্যাত্মিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। 1800 থেকে 1900 সাল, এই 100 বছর সময়কালে রত্নেশ্বরের প্রপৌত্র রামহরি রায়, জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, নন্দলালের নাতি রাজকৃষ্ণ মুখোপাধ্যায় এবং অন্যান্যদের সহায়তায় এই ছোট্ট গ্রামটি ধীরে ধীরে একটি ছোট শহরে পরিণত হয়। তারা একের পর এক প্রাসাদসম ভবন নির্মাণ করেন। তাদের হাত ধরেই গড়ে ওঠে রাস্তাঘাট, আধুনিক নিকাশি ব্যবস্থা, জল প্রকল্প, বালি খালের ওপর সেতু, হাসপাতাল, স্কুল, পৌরসভা, পাবলিক লাইব্রেরি, থানা, ডাকঘর, উত্তরপাড়া রেলওয়ে স্টেশন ইত্যাদি ইত্যাদি। বাঙালি নবজাগরণের প্রথম রশ্মি উত্তরপাড়াকে আলোকিত করেছিল। জয়কৃষ্ণ, তার ভাই রাজকৃষ্ণ এবং আরও অনেকে আধুনিক শিক্ষার মূল্য উপলব্ধি করেছিলেন। উত্তরপাড়ার জমিদাররা, বিশেষ করে জয়কৃষ্ণ এবং তার পরিবার, ন্যায্য উদ্দেশ্যে উদারভাবে দান করতে কখনো দ্বিধাবোধ করেননি। কথা বলতে বলতে এসে গিয়েছি বালিঘাটে। দমদম থেকে মিনিট 15 সময় লাগে। আসলে হাওড়া দিয়ে এলে হাওড়া ব্যান্ডেল শাখায় উত্তরপাড়া স্টেশনে নামা যায়। আমি গঙ্গার ওপার থেকে এসেছি তো, তাই বালিঘাটে নামাই সুবিধা। এখান থেকে উত্তরপাড়া সীমানা হেঁটে মাত্র 2 মিনিট। স্টেশন থেকে বেরিয়েই 2 পা গেলে আসবে বালি খালের মোড়। সেটা পার করলেই শুরু হবে উত্তরপাড়া। ওই তো দেখা যাচ্ছে উত্তরপাড়ার সুদৃশ্য প্রবেশ তোরণ। শুরু করে দিলাম হাঁটা। 2 জেলার মাঝে এখন এই বালিখাল। বালিখালটা পার করলেই উত্তরপাড়া এবং হুগলি জেলার শুরু। জিটি রোড গিয়েছে উত্তরপাড়া দিয়ে গঙ্গার ধার ঘেঁষে। আমার আজকের অধিকাংশ দ্রষ্টব্যই এই জিটি রোড এবং গঙ্গার তীর বরাবর। সেই জন্যই বালিঘাটে নেমেছিলাম আমি। ধীরে ধীরে পার করলাম তোরণ। আমার প্রথম গন্তব্য হবে কলেজ ঘাট। সেদিকে যাব বলে ডান দিকে বাঁকতেই নজরে এলো অমর মিষ্টান্নর দোকান। এই দোকানের সুনাম শুনেছি, বেশ বড় দোকান। শহরের ভিতরেও আছে এই দোকানের অন্য শাখা। এখানকার মিষ্টি খাবো প্রস্তুতি নিয়েই এসেছিলাম। ঢুকে গেলাম ভিতরে। প্রচুর মিষ্টি এখানে, বৈচিত্র্যে ভরা। দামও ভালোই, কিন্তু এত মিষ্টি তো খাওয়া সম্ভব নয়। তার মধ্যে থেকে ওদের বেছে দিতে বললাম সেরা 2টি মিষ্টি। ওরা অবশ্য 4টি মিষ্টি দেখালেন সেরা বলে। সরবাটি, মনোহরা রোল, আবার খাবো এবং উত্তরপাড়া স্পেশাল সন্দেশ। আমি অবশ্য এখান থেকে 2টি বেছে নিলাম, সরবাটি এবং উত্তরপাড়া স্পেশাল সন্দেশ। দুটিরই দাম 20 টাকা পিস।
মিষ্টির দোকানের পিছনেই উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুল এবং প্যারীমোহন কলেজ। সেই কলেজের পিছনেই রয়েছে কলেজ ঘাট। এবারে যাচ্ছি সেখানেই। কলেজের পিছনে, তাই দু একজন কলেজ ছাত্রী থাকলেও ঘাট এখন নিরিবিলি বলা যায়। এখান থেকে ঠিক বিপরীতেই দেখা যায় দক্ষিণেশ্বর কালী মন্দির। ওপাশে নজরে আসে বালি ব্রিজ এবং নিবেদিতা সেতু। গঙ্গা এখন ভাটা, তবুও নদীর ধারে এসে ভালোই লাগছিল। কলেজ ঘাটের পাশেই আছে মুক্তকেশী কালীবাড়ি এবং সংলগ্ন ঘাট। এবারে এসেছে সেখানেই। একটু গলিতে ঢুকে এই মন্দির, গঙ্গার ধারেই। গঙ্গার দুই তটে দুই মুক্তকেশী রয়েছেন, ওপাশে আড়িয়াদহে এবং এপাশে এই মন্দিরে। একটি জনশ্রুতি অনুযায়ী সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পুরুষ রত্নেশ্বর রায়চৌধুরী প্রায় ৩০০ বছরেরও বেশি সময় আগে উত্তরপাড়ায় এই মুক্তকেশী মায়ের মন্দির গড়ে তোলেন। অন্য একটি মতে আবার আনুমানিক 1882 সাল নাগাদ মন্দিরটি প্রতিষ্ঠা করেন জয়কৃষ্ণ মুখোপাধ্যায়। জানা যায় মায়ের প্রাচীন মন্দির অনেকদিন আগেই গঙ্গাগর্ভে বিগ্রহসহ বিলীন হয়ে গিয়েছিল। 1314 সালের 14ই মাঘ বা ইংরেজির 1907 সালে মন্দির আর কোষ্ঠীপাথরের মা মুক্তকেশীর প্রতিষ্ঠা করেন অনুকূলচন্দ্র মজুমদার। দক্ষিণমুখী দালান রীতির সমতল ছাদ বিশিষ্ট মন্দির। মূল মন্দিরের প্রবেশপথে রয়েছে নাট মন্দির। গর্ভগৃহে বিরাজ করছেন মা মুক্তকেশী। পাথরের বেদিতে শায়িত মহাদেবের বুকের পরে দাঁড়িয়ে মা। সম্পূর্ণ কোষ্ঠীপাথরের দেবীর উচ্চতা 2 ফুট, মাথায় রূপোর মুকুট, নাকে সোনার নথ, পিছনে পিতলের চালচিত্র। মন্দিরের ডান দিকে রয়েছে কোষ্ঠীপাথরের বিশাল আকারের একটি শিলা। সেই শিলায় প্রতিদিন ফুল, বেলপাতা এবং সিঁদুর দিয়ে পুজো করা হয়। ভক্তদের বিশ্বাস এই শিলাই নাকি দেবী মুক্তকেশীর আগেকার রূপ। দেবী মুক্তকেশীর সঙ্গে ওপারের ভবতারিণীর রূপের বহু মিল আছে। ভক্তরা অনেকেই দেবী মুক্তকেশীকে ভবতারিণীর সখী, এমনকি বোনও বলে থাকেন। মন্দির লাগোয়া ঘাটটির নামও দেবীর নামে মুক্তকেশী ঘাট। এবারে এলাম সেখানে। মুক্তকেশী মন্দির দেখে এবারে চলেছি আরও একটু উত্তরে। আমার পরবর্তী গন্তব্য পঞ্চানন শিব মন্দির এবং তারা তীর্থ মন্দির। আবার চলে এলাম জিটি রোডে। এখানে জিটি রোড স্বল্প পরিসর, তবে তার দুপাশে বেড়া দিয়ে ফুটপাত করা হয়েছে, যার ফলে নিরুপদ্রবে হাঁটাহাঁটি করা যায়। তবে এই ব্যবস্থা খুব বেশি দূর অবধি কিন্তু নেই। মিনিট 5 হাঁটার পর স্টেট ব্যাংকের ঠিক উল্টো দিকে নজরে পড়ল উর্মিলা সুইটস। উর্মিলার মিষ্টিও এই অঞ্চলে বেশ জনপ্রিয়। উত্তরপাড়ায় মোট 3টি দোকানের মিষ্টি এই এলাকায় বেশ সমাদৃত। উর্মিলা তাদের মধ্যে অন্যতম। অনেক রকমের মিষ্টি আছে এখানে। আছে সাবেকি মিষ্টির সঙ্গে আধুনিক ফিউশন মিষ্টিও। তবে আমি সেরা মিষ্টি চাওয়ায় ওরা আমাকে ওদের পছন্দসই সেরা মিষ্টি মনোরঞ্জনকেই বেছে দিলেন। মনোরঞ্জনের দাম 15 টাকা পিস। আপাতত সঙ্গে নিয়ে নিলাম মনোরঞ্জনও।
আর একটু সামান্য গিয়ে এলো একটি মোড়, সেখানে উত্তরপাড়া অবকাশের পাশ দিয়ে একটি সরু গলি। এই গলিতেই রয়েছে সেই মন্দিরগুলি। একই প্রাঙ্গণে অনেকগুলি মন্দির। ঢুকেই সোজা নজরে পড়ে তারা মায়ের মন্দির, তার পাশে আছে 3টি শিব মন্দির। সেগুলি তো দেখবই, আগে তারা মায়ের মন্দিরটি দেখা যাক। এই মন্দিরের বয়স খুব বেশি নয়, বিশেষত্বহীন দালান শৈলীর মন্দির, নাম তারাতীর্থ। বসিরহাটের সাধক তারাখ্যাপা এই মন্দির এখানে স্থাপন করেন 1968 সাল নাগাদ। মন্দিরে পূজিত হন তারা মা। ভিতরে মায়ের বিগ্রহ রয়েছে। এখানে কিন্তু নিত্য পুজো হয়। এই মন্দিরের সামনে নাটমঞ্চের মতো, সেখানে একপাশে তারাখ্যাপার প্রতিকৃতিও আছে। এই মন্দির থেকে বেরিয়ে এবার দেখা যাক পাশেই থাকা 3টি শিব মন্দির। মাঝখানে টেরাকোটা প্যানেল সহ পঞ্চরত্ন মন্দির এবং পাশে 2টি 8চালা শিব মন্দির। 3টি মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব। বাম 8চালা মন্দিরে আছেন ওঙ্কারনাথ, পঞ্চরত্ন মন্দিরে আছেন বাবা পঞ্চানন এবং ডান দিকে 8চালা মন্দিরে বাবা সিদ্ধিনাথের অবস্থান। মন্দিরগুলি বাংলার 1201 বা ইংরেজি 1795 সালে শিবরাত্রির শুভ তিথিতে দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র পঞ্চানন বন্দ্যোপাধ্যায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরগুলি একটি উঁচু ভিত্তিবেদির ওপরে অবস্থিত, সম্ভবত জোয়ারের জল থেকে মুক্তি পাওয়ার জন্য, কারণ মন্দিরগুলি গঙ্গার খুব কাছাকাছি। 3টি মন্দিরেই পোড়ামাটির অলঙ্করণ রয়েছে, কিন্তু পঞ্চরত্ন মন্দিরে রয়েছে অসাধারণ পোড়ামাটির কাজ। পোড়ামাটির ওপর রামায়ণের গল্প, বিশেষ করে যুদ্ধের দৃশ্য চিত্রিত হয়েছে। কৃষ্ণলীলার গল্পও আছে, কিন্তু অন্য জায়গার মতো এখানেও মন্দিরগুলি সংস্কারের ফলে বেশ কিছু পোড়ামাটির অলঙ্করণ হারিয়ে গিয়েছে, কিছু আবার নষ্ট হয়ে যেতে বসেছে। খুব খারাপ লাগছিল, এত সুন্দর কাজ সবই এখন নষ্টের পথে। মন্দির দেখে এবার যাওয়া যাক পাশের গঙ্গার ঘাটে। এটিও এখন নিরিবিলি আছে, তবে এখানে এসে দেখলাম জোয়ার শুরু হয়েছে। খানিক সময় একটু গঙ্গার ঘাটেই কাটানো যাক। এখান থেকে বেরিয়ে সামান্য গেলেই পড়বে নেতাজি ভবন, জিটি রোডের একদম ওপরেই। শুনলাম এটি একসময় পুরসভা ছিল, এখন পুরসভা পাশে সরে যাওয়ায় এখানে একটি অডিটোরিয়াম তৈরি হয়েছে। কিন্তু বড় ব্যাপার হলো এই ভবনে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1938 সালের 17 জুলাই নেতাজিকে এই ভবনে সম্বর্ধনা দেওয়া হয়। ভবনের সামনেই আছে সেই সম্বর্ধনার ছবি এবং যে মানপত্রটি তাকে দেওয়া হয়েছিল সেটির প্রতিলিপি। এই ভবনের সামনে অবশ্য আজাদ হিন্দ গ্যালারি লেখা থাকলেও কর্মীরা জানালেন ভিতরে তেমন কিছুই নেই। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, উত্তরপাড়া পুরসভা স্থাপিত হয় 1853 সালে। 1852 সালের জুন মাসে উত্তরপাড়া পুরসভা গঠনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রথম পৌর সদস্যদের সভা আয়োজিত হয় 1853 সালের 14 এপ্রিল। নেতাজি ভবন থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থান জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরির। এবার এসেছি সেই ঐতিহাসিক গ্রন্থাগার দর্শনে।
জগমোহন মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের নামে এই লাইব্রেরি। উত্তরপাড়ার উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। তিনি মোট ৩৫টি স্কুল নির্মাণ করেছিলেন। এছাড়াও কলেজ, স্বাস্থ্যকেন্দ্র, গ্রন্থাগার সব কিছুই তার নিজের উদ্যোগে তৈরি করিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজ সরকারের কাছে যে বিধবা বিবাহ আইন প্রণয়ন করার জন্য আবেদনপত্র পাঠিয়েছিলেন, তাতে প্রথম স্বাক্ষর ছিল এই জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের। উদারপন্থী মানুষ তৎকালীন রক্ষণশীল সমাজে ব্যতিক্রম হিসেবে চিহ্নিত হয়েছিলেন। উত্তরপাড়ায় নারী শিক্ষার প্রসারও তার উদ্যোগেই শুরু হয়। 1852 সালের 15 এপ্রিল জয়কৃষ্ণই আনুষ্ঠানিকভাবে ভারতে প্রথম এবং সম্ভবত এশিয়াতেও প্রথম বিনামূল্যে জনসাধারণের জন্য গ্রন্থাগার খুলে দেন। উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি নামে পরিচিত এই গ্রন্থাগারটি মূলত জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সংগ্রহ নিয়ে তৈরি হয়। 1851 সালের শেষ দিক পর্যন্ত এটি শুধুমাত্র গবেষকদের জন্য খোলা থাকত। 1854 সালের আগস্ট মাসে তিনি উত্তরপাড়াতে একটি পাবলিক লাইব্রেরির জন্য বর্ধমানের বিভাগীয় কমিশনের কাছে একটি প্রস্তাব পেশ করেন। 5,000 টাকা তিনি এই লাইব্রেরিতে দান করতে ইচ্ছুক ছিলেন। প্রস্তাবটি অনুমোদিত হয়নি। জয়কৃষ্ণ তখন নিজেই পুরো লাইব্রেরিটির খরচ বহন করেন। হুগলি নদীর তীরে এই সুবিশাল গ্রন্থাগার ভবনের নির্মাণ কাজ শুরু হয় 1856 সালে। 85,000 টাকা খরচ করে 1 একর জমির ওপরে এই গ্রন্থাগার তৈরি হয়। প্রাথমিকভাবে 7 জন কর্মী নিয়োগ করা হয়েছিল। শুরুতে গ্রন্থাগারটিতে প্রায় 3,000 বই এবং অনেকগুলি পত্রিকা ছিল, যার প্রায় সবগুলি জয়কৃষ্ণের ব্যক্তিগত সংগ্রহ থেকে। তিনি আরও বিভিন্ন জায়গা থেকে আরও বই ও সাময়িকী পত্র সংগ্রহ করেন। তৎকালীন সরকারের কোনো সাহায্যই তিনি পাননি। একক প্রয়াসে 12,000 বই সংগ্রহ করেন তিনি। 1866 সালে বিদ্যাসাগর এই লাইব্রেরিতে এসেছিলেন বিখ্যাত শিক্ষাবিদ মেরি কার্পেন্টারকে সঙ্গে নিয়ে। কিছুকাল পরে যখন কার্পেন্টারের বই 6 মান্থস ইন ইন্ডিয়া প্রকাশিত হয়, সেখানে এই লাইব্রেরির একটি সুন্দর বর্ণনা পাওয়া যায়। মিস কার্পেন্টারের ভাষায় বাড়িটির নিচের তলায় ছিল গ্রন্থাগার এবং উপরের তলায় ঘরগুলি বিখ্যাত এবং শ্রদ্ধেয় ব্যক্তি তথা ভিজিটরদের থাকার জন্য এবং সভা সমিতির জন্য রাখা হয়েছিল। এই বিখ্যাত এবং শ্রদ্ধেয় ভিজিটরদের নামগুলি রীতিমতো সমীহ জাগানোর মতো। যেমন মাইকেল মধুসূদন দত্ত 1869 এবং 1873 সালে পরিবারসহ বেশ কয়েক মাস এখানে কাটিয়ে গেছেন। স্যার উইলিয়াম উইলসন হান্টার, জন এইচ.এস. কানিংহাম, রিভারেন্ড জেমস লং, স্যার আর্থার ওয়েলেসলি, স্যার অ্যাশলি ইডেন, স্যার এডউইন আর্নল্ড, স্যার রিভার থমসন, মার্কুইস অফ ডাফরিন এবং আভা ডাফরিন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কেশবচন্দ্র সেন, বিপিনচন্দ্র পাল, স্বামী বিবেকানন্দ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম এই লাইব্রেরির সঙ্গে জড়িয়ে আছে। বিপ্লবী শ্রী অরবিন্দ 1909 সালের 30 মে তার বিখ্যাত উত্তরপাড়ার ভাষণ এই লাইব্রেরির মাঠে দাঁড়িয়ে দিয়েছিলেন। উত্তরপাড়া বেড়াতে এলে এই গ্রন্থাগার অবশ্য দর্শনীয় বিষয়, যদিও এর ভিতরে ছবি তোলা যায় না। জয়কৃষ্ণ লাইব্রেরি থেকে উত্তর দিকে সামান্য এগোলেই জিটি রোডের ধারেই পড়বে শীতলা মাতা মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানও এই এলাকায় দারুণ জনপ্রিয়। সাবেকি আমলের দোকান, এখনও সমানভাবে চলছে। অনেক রকমের মিষ্টি আছে, তবে তার থেকে বেছে নেওয়া বেশ কঠিন। ওরাই বললেন ওদের দোকানের মধু মালঞ্চের নাম আছে। দোকানে থাকা অন্যরাও মধু মালঞ্চের প্রশংসা করায় সেটি নেওয়া হলো। এক্ষেত্রেও খাওয়া হবে, কিন্তু একটু পরে। আপাতত আমার কাছে 3টি দোকানের মিষ্টি জমা হলো। শীতলা মাতা মিষ্টান্ন ভাণ্ডারের কাছেই রয়েছে বাবুঘাট। সেদিকে সামান্য এগোতেই চোখে পড়ল একটি লেখা, অবিভক্ত বাংলার প্রথম জলকল বা জল প্রকল্পের প্রাণপুরুষ জ্যোৎকুমার মুখোপাধ্যায়ের স্মরণে একটি স্মৃতিফলক। তার সামনেই জ্যোৎকুমার মুখোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি। স্থানীয়রা খুব ভালো করে বলতে পারলেন না। যেটুকু যা বুঝলাম, রাজা জ্যোৎকুমার মুখোপাধ্যায় এখানেই প্রথম জলকলে স্থাপনা করেছিলেন শহরে জল সরবরাহের জন্য। এখনও একটি পাম্প হাউস এখানে রয়েছে, তবে এই ঐতিহাসিক বাড়িটির গুরুত্ব স্থানীয় মানুষ সেভাবে জানেন না বলেই মনে হলো, কারণ এই বাড়ির গায়ে এখন জামা কাপড় শুকানো হয়।
এই জলকলের ঠিক সামনেই বাবুঘাট। বাবু জগমোহন মুখোপাধ্যায়ের নামে এই ঘাট। সামান্য সময় এই ঘাটও দেখে নেওয়া হলো। বাবুঘাট থেকে মিনিট 2 হাঁটা পথের দূরত্বে রয়েছে পার্শ্বনাথ দিগম্বর জৈন মন্দির। জিটি রোডের উপরে এই মন্দির। খুব বড়সড় নয়। জৈন ধর্মের মানুষজন এখানে প্রার্থনা করতে আসেন। যাওয়ার পথেই পড়ল, আমিও একটু দেখেই গেলাম এই জৈন মন্দিরটি। এবারে যাব দোলতলা ঘাটে, কিন্তু তার আগেই পথের ধারে একটা সুন্দর পার্ক মতো দেখে একটু দাঁড়ালাম। এই পার্কের নাম সুমিতা কানন। গঙ্গার ধারে একটু নিরিবিলি বসার জায়গা। ছায়াঘেরা জায়গাটিতে অনেকে এসে বসেছেন দেখলাম। সামনেই বহমান নদী। ভালোই লাগবে কিন্তু এখানে বসতে। এসেছি দোলতলা ঘাটে। উত্তরপাড়ার বিখ্যাত লালবাড়ির বিপরীতে এই ঘাট। উত্তরপাড়ার গঙ্গার ঘাটগুলির মধ্যে অন্যতম সুন্দর ঘাট এবং বড়সড় হল এই দোলতলা ঘাট বা রামসীতা ঘাট। খুব সুন্দর বাঁধানো ঘাটটি এখানে। নদীর শীতল হাওয়াতে কিছু সময় এখানে বিকেলের দিকে কাটাতে ভালোই লাগে। শুনলাম বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে এখানে নাকি বেশ ভিড়ও হয়। এবারে একটু খিদে পাচ্ছে, তাই তো চলে এসেছি দোলতলা ঘাটের সামনেই উত্তরপাড়া কফি হাউসে। আমি অনেকের কাছে এই কফি হাউসের সুনাম শুনেছি, তাই এবারে সুযোগ মিলতেই চলে এসেছি এখানে। বসেছি একেবারে রুফটপে। দারুণ পরিবেশ। গঙ্গা দেখতে দেখতে খাওয়া দাওয়া করা একটা অন্য রকমের ব্যাপার স্যাপার। কিন্তু আমি তো ভাত খেয়েই বেরিয়েছিলাম, তাই একটু ফিশ ফ্রাইয়ের অর্ডার দিয়ে বসলাম গঙ্গার দিকে মুখ করে। অন্য জায়গায় গিয়ে যে সমস্যা হয়, অনেক জায়গায় যে আমরা গ্রামে যাই বেড়াতে, সেখানে গিয়ে অনেক সময় কী খাবো এটা একটা সমস্যার ব্যাপার হয়। উত্তরপাড়ায় এসে কিন্তু আর একটা সমস্যার ব্যাপার হচ্ছে কী খাবো। মানে উত্তরপাড়ায় খাবারের এত অপশান, এত বড় বড় সমস্ত দোকান রয়েছে খাবার দাবারের, বিভিন্ন রকমের দোকান, বিভিন্ন ক্যাটাগরির দোকান। বড় বড় যে কলকাতার ফুড চেনগুলি আছে তাদের শাখা তো এখানে রয়েছে। এছাড়া উত্তরপাড়ার নিজস্ব বেশ কিছু খাবারের দোকান আছে। তো এত
বিকল্প বা এত অপশান যেহেতু রয়েছে, কোনটা খাবো কোনটা ছেড়ে সেটা একটা সমস্যা থাকে। উত্তরপাড়ায় এই সমস্যা কিন্তু আপনাকে পড়তে হতে পারে। আমার ক্ষেত্রেও এই সমস্যা হয়েছে, কিন্তু আমি এই উত্তরপাড়া কফি হাউসকে বেছে নিয়েছি একটু খাওয়া দাওয়া, সামান্য কিছু খাওয়া দাওয়া করার জন্য। একটা বড় কারণ হচ্ছে এই রুফটপ, এই যে রেস্তোরাঁ, এই যে সুন্দর, মানে একেবারে গঙ্গা, এই যে দেখা যাচ্ছে আমার পাশে, এইখানে বসে বসে গঙ্গা দেখতে দেখতে খাবার দাবার খাওয়া, সে আপনি যাই খান। কফি হাউসে আমি এসেছি, কিন্তু অন্যান্য অনেক কিছুই এখানে খাবার পাওয়া যায়। আমি তো বেশি খিদে পাইনি বলে অল্প স্বল্প এই আমাদের এই ফিশ ফ্রাইটা নিয়েছে, ওদের 200 টাকা দাম। তো এই গঙ্গা দেখতে দেখতে এই যে খাওয়া দাওয়া করার একটা মজা, এটা কিন্তু অন্য রেস্টুরেন্টের থেকে বা অন্য রেস্তোরাঁ থেকে কফি হাউসকে একটু আলাদা করেছি। আমি অবশ্য কফি হাউসে কফি খাচ্ছি না, কারণ আমি কফি খাই না, এটা একটা খুব বেমানান ব্যাপার যদিও, কিন্তু তবুও আপনারা যদি আসেন বিকেল সন্ধেবেলা, এই জায়গাটা দারুণ লাগবে। গরমকালে তো ফুরফুরে হাওয়া দেবে, এই গঙ্গার হাওয়া, তার সঙ্গে খাওয়া দাওয়া, খুব মনোরম। আমি আবার পরে একবার পরিবারকে নিয়ে বা অন্যদের নিয়ে একবার আসবো, ইচ্ছে আছে আমার। এখানে বসে একটু সুন্দর করে সন্ধেবেলায়, এখন তো ভরা দুপুর একদম, সন্ধেবেলায় খাওয়া দাওয়া করবো, দারুণ দারুণ লাগছে। আমি তাহলে একটু খাওয়া দাওয়া করি, তারপরে কথা হচ্ছে। ফিশ ফ্রাইটা একটু খাওয়া যাক, ফিশ ফ্রাই। খাবারটিও ভালো, ফিশ ফ্রাইটা সুন্দর, মাছের পুরো ইয়ে আছে। কিন্তু আমি তো ফুড ব্লগার নই, অনেকেই আমাকে বলেন আপনি তো সব খাবারই ভালো বলেন। আমার কথা হচ্ছে যে আমি ভ্রমণ পিপাসু লোক এবং ভোজন রসিক লোক, সেই জন্য সেই জায়গাটাকে বেড়াতে গিয়ে বিভিন্ন জায়গাতে সেখানকার কিছু খাবার দাবার না খেলে ভালো লাগে না। আমি সেটাই খাওয়ার চেষ্টা করি। সবসময় সব খাবার তো পাই না, কিন্তু খাই যতটুকু পাই। এখানে খেয়েছি, ভালোই লাগছে। সবচেয়ে ভালো লাগছে এই পরিবেশটা। তাহলে খাওয়া দাওয়া চলুক, তার সঙ্গে সঙ্গে চলুক গঙ্গা দেখা। ছাদ ছাড়াও ভিতরে বসবারও সুন্দর বন্দোবস্ত আছে এখানে। ভালোই লাগলো কিন্তু আমার এখানকার পরিবেশটি। কফি হাউস বলে ভাববেন না এখানে শুধু কফিই মেলে, এখানে প্রায় সব ধরনের খাবারই পাওয়া যায়, দামও মোটামুটি সাধ্যের মধ্যেই। খাওয়া দাওয়া সেরে এবার এখান থেকে যাব সামান্য দূরে শখের বাজার ঘাটে। আমায় অনেকে বলেছিলেন উত্তরপাড়ার শেষ প্রান্তে থাকা এই ঘাটটি একবার দেখে যেতে। তাদের কথা শুনে চলে এসেছি শখের বাজার ঘাটে। সত্যি ঘাটটি সুন্দর। বিশেষ করে আমি সকাল থেকে যতগুলি ঘাট উত্তরপাড়া এলাকায় দেখলাম, তাদের মধ্যে ঘাটের ধারে বসে গঙ্গা দর্শনের সবচেয়ে ভালো ব্যবস্থা এই শখের বাজার ঘাটেই আছে দেখলাম। ভালো লাগলো এই ঘাটটি দেখে। আমিও বসলাম এখানে বেশ কিছুক্ষণ। শখের বাজার ঘাট দেখে এবার যাব রেল লাইনের ওই পাশে, একটু দূর, তাই একটা টোটো নিয়ে নিয়েছি। যাচ্ছি হিন্দ মোটর এলাকায় থাকা দুটি মন্দির দেখতে। আমার রেল লাইনের আন্ডারপাস পর্যন্ত এসে ছেড়ে দিল টোটো। এপারে এসে আবার একটু হাঁটা। টোটো আছে অবশ্য, কিন্তু আমি হাঁটাটাই বেছে নিলাম। কারখানা চত্বরে ঢুকে যাওয়ায় বেশ সুন্দর খোলামেলা সবুজের মধ্যে দিয়ে চলেছি আমি। আরও একটু পরে বদলে গেল দৃশ্যপট। হিন্দ মোটর কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে তার এই টাউনশিপ এখন প্রায় জনহীন। এদিকটা তো খুবই নির্জন, সবুজে ভরা এক আরণ্যক পরিবেশ। এখান দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। আরও কিছুটা এগিয়ে দেখলাম বাঁদিকে একটা বিরাট জলাশয়। একটু এগোলাম সেই দিকেই। এদিকটা তো ভারী সুন্দর, পরপর অনেকগুলি জলাশয় কিন্তু এখানে, বেশ বড় দিঘির মতো। মাছ চাষ হয় এখানে। খুব নির্জন নিরিবিলি
গাছগাছালিতে ভরা জায়গাটা কিন্তু বেশ মনোরম। এখানে একটু বসা যেতেই পারে, বিকেল হয়ে এসেছে। এই নিরিবিলিতে বসে বরং একটু মিষ্টি মুখ করা যাক। ভাবা মাত্রই কাজ শুরু। ব্যাগ থেকে বেরিয়ে এলো মিষ্টির 3টি প্যাকেট। সকালে 3টি দোকান থেকে মিষ্টি কেনা হয়েছিল, এবার সেগুলির সদ্গতি হবে। চমৎকার একটা পরিবেশ, অত্যন্ত নিরিবিলি নির্জন। মানে উত্তরপাড়ার ওই অংশে আমরা যে ছিলাম, গঙ্গার ধার ঘেঁষে সব দ্রষ্টব্য তো ওইদিকে ছিল, সেদিকটা তো ভিড়ভাড়টা প্রচণ্ড, একটা বেশ ঘিঞ্জি একটা ব্যাপার স্যাপার। এই পাশটায় চলে এসেছি স্টেশনের এই পাশে, অনেকটা হিন্দ মোটরের অংশ এটা। আমরা আছিও হিন্দ মোটরের যে পুরনো কারখানা ছিল সেই এলাকাতেই আছি। একেবারে গাছপালা ঘেরা দারুণ একটা জায়গা। আমি দেখছিলাম আস্তে আস্তে, আপনারা দেখলেন এই দিঘির ধারটা আমরা বসেছি। এখানে মাছ চাষ হয় এখন, খুব নিরিবিলি, খুব সুন্দর লাগছে। তো এখানেই মনে হচ্ছে একটু মিষ্টিটা খাওয়া যাক। সকালবেলা তো মিষ্টি কিনেছি, আপনারা দেখেছেন। 3টে দোকান বিখ্যাত উত্তরপাড়ার, সব মিষ্টি তো খাওয়া সম্ভব না তাদের। আর আমি মনে করি যে একটা দোকানের একটা মিষ্টি খেয়ে তাদেরকে জাজ করাও যায় না যে তারা ভালো বানান না খারাপ বানান। কিন্তু যেহেতু এখানে এসেছি, এখানকার বিখ্যাত দোকানগুলির মিষ্টি একটু খাবো না তা কি হয়, একটু খাওয়ার জন্য নিয়ে এসেছি। তো ওরা আমাদের বেছে দিয়েছিলেন, খুব বেছে বেছে। আমরা তো প্রথমে গেছিলাম অমরে। অমরের যে মিষ্টি নেওয়া হয়েছিল, একটা হচ্ছে ক্ষীরবাটি আর একটা হচ্ছে উত্তরপাড়া স্পেশাল সন্দেশ। একটু খাওয়া যাক তাহলে। প্রথমে খাই উত্তরপাড়া স্পেশাল সন্দেশ। উত্তরপাড়াতে এসছি যেহেতু, উত্তরপাড়া স্পেশালটা একটু খাওয়া যাক। একটু ভেঙে এখান থেকে মুখে পুরি। খুব সামান্য মিষ্টি। মানে যারা একটু সুগারের রুগী টুগি আছেন, যারা অথবা মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করেন না, তাদের জন্য হালকা মিষ্টির জন্য উত্তরপাড়া সন্দেশটা দারুণ। অনেক কিছু দেয়া আছে এর মধ্যে, ভালো, বেশ ভালো খেতে। আচ্ছা, এবার সরবাটিটা একটু খাওয়া যাক। সরবাটিটাও বেশ সুন্দর। সরবাটি আপনাদের মনে থাকবে, আমরা খেয়েছিলাম অনেক দিন আগে, আমাদের এপিসোড হয়েছিল বালি পর্বে, কিন্তু আমরা কাবানাস বলে একটা মিষ্টির দোকানে খেয়েছিলাম এই সরবাটি। সেটা আবার দেখলাম উত্তরপাড়াতেও আছে। ওরা অমরের ওরা দিলেন, কাবানাস নাকি ওদেরও পরিচিত দোকান। তো সেইটা খুব ভালো। এই যে সরবাটিও ভালো, একটা হালকা গোলাপ জামুনের গন্ধ আছে। আমি তো বলেছি আগে, ওটা আমার সুন্দর পছন্দ লাগে, ভালো লাগে। আর এই সর দিয়ে পুরোটা মোড়া বাটিটা একদম, সেই জন্যই সরবাটিওর নাম। ভেতরে সন্দেশ, ভালো মিষ্টি। আচ্ছা, এরপরে একটু খাওয়া যাক শীতলা মাতা। শীতলা মাতা বড় দোকান, এখানে বিখ্যাত দোকান, তাদের তো প্রচুর মিষ্টি। তার মধ্যে ওরা আমাকে বেছে দিয়েছেন ওদের বিখ্যাত মিষ্টি। আমিও শুনেছিলাম মধুমালঞ্চ। মধুমালঞ্চটা খাওয়া যাক। মধুমালঞ্চ তো দেখিয়েছি আপনাদের আগে, সুন্দর খেতে। খেতে না, দেখতে তখন ছিল। আর খেয়ে দেখি। আচ্ছা, সন্দেশ, তার উপরে একটা মালাইয়ের বা ক্ষীরের আস্তরণ দেয়া, খুব সুন্দর। এটাও কম মিষ্টি, ভালো খেতে। মধুমালঞ্চ কিন্তু আমার খেয়ে খুব ভালো লাগলো। আচ্ছা, বাকি রইল উর্মিলা। উর্মিলা দিয়েছে মনোরঞ্জন ওদের কর্মীরা বললেন এটাই নাকি ওদের খুব ভালো মিষ্টি। আরও মিষ্টি কয়েকটা আছে, ওরাও নাকি পাতুরি টাতুরি তৈরি করেন, সেটা আজকে ছিল না। মনোরঞ্জনটা একটু খাওয়া যাক ভেঙে। একটু ভেঙে আগে খেয়ে দেখি। এটাও কম মিষ্টি, মানে খুব মিষ্টি নয়। এই যে 4টি মিষ্টি আমরা খেলাম, 4টি মিষ্টির বিশেষত্বই হচ্ছে এরা কিন্তু কেউই প্রচণ্ড কিরকিরে মিষ্টি নয়, হালকা মিষ্টি। আপনি চাইলে একাধিক খেতেও পারেন। আমার তো খুব ভালো লাগলো খেয়ে। উত্তরপাড়া আসলে, আমি তো আগেই বলেছি, উত্তরপাড়া প্রচুর দোকান, খাবারের দোকানও ভর্তি, মিষ্টির দোকানও ভালো ভালো মিষ্টির দোকান এতে দেখলাম। খাওয়া দাওয়ার জন্য উত্তরপাড়া ভালো জায়গা, বেশ পছন্দ হয়েছে আমার। তো আজকে একটু এই সুন্দর প্রকৃতির মাঝে একটু বসি আমি খানিকক্ষণ। মিষ্টি খাওয়া তো হলো, তারপরে আরও কয়েকটা 2-1টা মন্দির টন্দির বাকি আছে, সেগুলি দেখে এবার আমরা ফিরবো। সেগুলো দেখার পরে আমাদের উত্তরপাড়া ভ্রমণ কিন্তু ভালোই হচ্ছে। একটু বসি।
মিষ্টি খেয়ে এবার উঠলাম এখান থেকে। মিনিট সাথে গেলেই পাবো বিড়লা মন্দির, চলেছি সেদিকেই। এদিকটা কিন্তু আরও নির্জন, পরিত্যক্ত কোয়ার্টারগুলি ঘিরে জঙ্গল বেড়ে গিয়েছে যেন। বেশ কয়েকটা শেয়ালও চোখে পড়ল। আমায় দেখে তারা একটু বিরক্ত হয়ে যেন সরে গেল। আমিও এগোলাম ভয়ে ভয়ে। কিছুটা এগোতেই নজরে এলো সামনে মন্দির, একটা বিরাট দিঘি, তার উল্টো দিকেই এই মন্দির। বিড়লারা এই মন্দির নির্মাণ করেছিল, তাই এর নাম বিড়লা মন্দির। আদতে এটি লক্ষ্মীনারায়ণ মন্দির। এই বিড়লা মন্দিরটি 1961 সালে নির্মিত এবং এখনও নতুনের মতোই দেখতে। মন্দিরের ঠিক সামনে একটি বড় জলাশয় একটা মনোরম দৃশ্যের অবতারণা করে। মন্দিরের চারপাশটা ভারী সুন্দর, সবুজ বড় বড় গাছপালা দিয়ে ঘেরা। মনের শান্তি এবং বিশ্রামের জন্য একটা খুব সুন্দর নিরিবিলি শান্ত জায়গা এই বিড়লা মন্দির চত্বর। খুব ভালো লাগছিল এখানে এসে। পড়ন্ত আলোয় এমন নিরিবিলি পরিবেশে সুন্দর এই মন্দির মনকে প্রশান্তি এনে দিচ্ছিল। এবারে চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। ভিতরে ভক্তিমূলক সঙ্গীতের হালকা আবহ, লক্ষ্মীনারায়ণের মূর্তিও রয়েছে। বিকেলটা খুব ভালো লাগলো এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসে। এবারে চলে এসেছি বিড়লা রোডে থাকা নারায়ণ আশ্রমের সামনে। বড় রাস্তা থেকে সামান্য ভিতরে খুব সুন্দর ছোট্ট আশ্রম। এখানে শান্ত এবং নিরিবিলি পরিবেশ। সন্ধ্যের আগে বলে স্থানীয় মানুষজনও এসেছেন দেখলাম। আশ্রমের প্রতিষ্ঠাত্রী নারায়ণী দেবী ছিলেন একজন মহান সাধ্বী, যিনি নেপালের রাজ পরিবারের সদস্য ছিলেন। এরপর তিনি প্রয়াগরাজে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রয়াগরাজের সাধুদের দ্বারা পরিচালিত যজ্ঞ এবং পূজা সহ বড় অনুষ্ঠান হয় এখানে। রয়েছে সেই যজ্ঞকুণ্ড। এবারে যাওয়া যাক মন্দিরের ভিতরে। এটি মূলত রাধা কৃষ্ণের মন্দির। ভিতরে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ, পাশে একদিকে হনুমানও আছেন, আর রয়েছে নারায়ণী দেবীর প্রতিকৃতি। মন্দিরটি দিনে দুবার খোলা থাকে, ভোর 5টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। এবারে ফেরার পালা। আমি এখান থেকে যাব উত্তরপাড়া স্টেশনের দিকে। সেই মতো শুরু করলাম হাঁটা। প্রায় 1.5 কিলোমিটার পথ, তবে টোটো আছে। আমি অবশ্য এখনই ট্রেন ধরব না। উত্তরপাড়া স্টেশন পার করে বাজারের মধ্যে দিয়ে চলেছি হাসপাতালের দিকে। কি ভাবছেন? আসলে এই হাসপাতাল ভবনটি উত্তরপাড়া রাজবাড়ির অংশ, তাই ভাবলাম যাওয়ার আগে একবার রাজবাড়িটিও একটু দেখেই যাই। সন্ধে হয়ে গিয়েছে। এসে গিয়েছি রাজবাড়ি থুড়ি, এখন হাসপাতালের সামনে। স্টেশন থেকে মিনিট 5-এর হাঁটা পথ। চলুন একটু ভিতরের দিকে যাওয়া যাক।
জয়কৃষ্ণ মুখোপাধ্যায় এই বাড়িটি তৈরি করেছিলেন। বর্তমানে তার নির্মিত বাড়িটি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। উত্তরপাড়ার মুখোপাধ্যায় পরিবারের অন্যান্য সদস্যরাও আরও বাড়ি তৈরি করেছিলেন। মোট 17টি বাড়ি ছিল উত্তরপাড়ার মুখোপাধ্যায় পরিবারের। প্রত্যেকটি বাড়ি প্রাসাদ সমান, কিন্তু বর্তমানে মোট 7টি বাড়ি সংস্কারযোগ্য অবস্থায় রয়েছে। তবে আসার কথা, এর মধ্যে 6টি বাড়ি সরকার অধিগ্রহণ করেছে। তারই মধ্যে একটি বাড়ি রূপান্তরিত হয়েছে এই হাসপাতাল হিসেবে। এই হাসপাতালের বিপরীত দিকে রাজা প্যারীমোহন মুখোপাধ্যায় তৈরি করেছিলেন রাজেন্দ্র ভবন। বর্তমানে সেটি ডাক্তারদের আবাসস্থল। এই ভবনের সংস্কার হয়েছে, তবে সামনের দিকের কাঠামো অনেকটা একই রকম রাখা হয়েছে। জনসেবায় তাদের বাড়িটি দান করে যাওয়ায় আমার কিন্তু উত্তরপাড়ার এই মুখোপাধ্যায় পরিবারের প্রতি সম্ভ্রম একটু বেড়েই গেল। রাজবাড়ি দেখে এবারে চলে এসেছি উত্তরপাড়া স্টেশনে। এখান থেকে ধরে নেব ট্রেন, যাব পরের স্টেশন বালি। সেখান থেকে আবার ট্রেন বদলে বালি হল্ট থেকে ডানকুনি লোকাল ধরে সোজা দমদম। চলুন ট্রেনে যেতে যেতেই বাকি কথা বলি। উত্তরপাড়ায় আসা যাওয়া বেশ সুবিধাজনক। ট্রেনে এলে আমার দেখানো পথে তো আসতেই পারেন। এছাড়াও হাওড়া থেকে সরাসরি উত্তরপাড়ায় আসার অসংখ্য লোকাল ট্রেন আছে। গাড়িতে এলে বালি ব্রিজ অথবা নিবেদিতা সেতু ধরে গঙ্গা পার করলেই উত্তরপাড়া ডান দিকে। হাওড়া বা অন্য দিক থেকে এলে জিটি রোড ধরেও আসা যায় উত্তরপাড়া। কলকাতার দিক থেকে বাসেও আসা যায় উত্তরপাড়া অথবা বালিতে। থাকার জন্য পুরসভার একটা ভবন আছে বটে, তবে থাকার প্রয়োজন পড়ে না। খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন মানের এবং মাপের অসংখ্য হোটেল রেস্তোরাঁ পেয়ে যাবেন। দুপুরে 12টা থেকে 4টে পর্যন্ত কিন্তু সব মন্দিরই বন্ধ থাকে। আমি অনেকটাই হেঁটে ঘুরেছি, কিন্তু যারা হাঁটতে পারবেন না তাদের কোনো অসুবিধেই নেই। রাশি রাশি টোটো আছে, একটু দরদাম করে নিলে গোটাটাই ঘুরিয়ে দেবে। আজ তাহলে এখানেই শেষ করি। যাওয়ার আগে একটু মনে করিয়ে দিই, দৃশ্যকল্পের এই ইউটিউব চ্যানেলেই শুরু হয়েছে নতুন অনুষ্ঠান কিছু কিছু কথা। সামাজিক নানা বিষয়, অসঙ্গতি এবং প্রয়োজনের কথা উঠে আসে এই অনুষ্ঠানে। বেড়ানোর পাশাপাশি সেটাও দেখতে ভুলবেন না যেন। আপাতত চলি, আবার ফিরে আসব সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।